আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলা রোম্যানের সিজন 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দীপ্ত টিভির পর্দায়। রাইটিং ক্যাটাগরিতে যিনি উইনার হয়েছেন তার সাথে আমরা কথা বলবো, জেনে নেব তার গল্পটুকু। চলুন পরিচিত হই রাইটিং ক্যাটাগরিতে আমাদের উইনার মৌরি মরিয়মের সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে কংগ্রাচুলেশন বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলা রোম্যানের সিজন 2-তে প্রথম ক্যাটাগরি রাইটিংয়ে আপনার উইনার হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই যে আপু আসলে রাইটিং মানে শুরু করা বাংলাদেশের পরিস্থিতিতে একটা মেয়ে বা একটা ছেলে যেই হোক মানে পড়াশোনা করবে, 9টা 5টা চাকরি করবে, এটাই কিন্তু আমাদের সবার মধ্যে ধরে নেওয়ার বিষয়। এই যে আপনি যদি শুরুটা আমাদেরকে একটু বলতেন যে কিভাবে আপনি রাইটিংয়ে আসলেন বা পড়াশোনা করে মানে আসলে ইচ্ছা কী ছিল ছোটোবেলায়, এই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, এখানে বলতে হলে দুটো ভাগে বলতে হয়। লেখালেখি শুরু একদমই ছোটোবেলা থেকে। আমার হচ্ছে একটা মানে ছোটোবেলা থেকে আমি খুব কল্পনাপ্রবণ, আমার একটা কল্পনার জগৎ আছে। আমি চিন্তা করতে থাকি যে আমার জীবনটা এমন না হয়ে যদি অন্যরকম হতো তাহলে কেমন হতো। আমি এরকম ভাবতে 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 আমার এভাবে ভাবতে ভাবতে একটা গল্প তৈরি হয়ে যেত। হ্যাঁ, তারপরে আমার কাছে মনে হতো এগুলো তো আসলে গল্প, আমি একটু লিখি। মানে আমি কিন্তু বই বা গল্প উপন্যাস এসব কিছু চিন্তা করে লিখতাম না, এমনি যা মনে আসতো ভাবনায় আসতো আমি লিখে রাখতাম। তো এরপরে আমি যখন আমার 16 বছর বয়স আমি প্রথম উপন্যাস লিখি। এই যে লিখে রাখাগুলো এগুলো কি তারও আগে? হ্যাঁ, তার আগে থেকে ছোট ছোট খণ্ড খণ্ড অংশ যখন যা মনে হতো লিখে রাখতাম। তার মধ্যে কবিতা আছে, কিছুই না এরকমও আছে, মানে কিছুই না হঠাৎ একটা কিছু মনে আসলো সেটাই আমি লিখে রাখলাম। হয়তো একটা সেটাকে আমি এখন বলতে পারি সেটা একটা দৃশ্য হতে পারে। হ্যাঁ, তো ওখানে কাল্পনিক চরিত্র থাকতো, এভাবে আমি লিখে রাখতাম। তো এরপরে আপনি যেটা বললেন যে 9টা 5টা চাকরি করব, সেখান থেকে লেখালেখিতে কিভাবে আসা, এটা আসলে আমি ওই চাকরিই করতাম। এরপরে যখন আমার প্রথম বই বের হলো 2018 সালে, তখনও আমি চাকরিই করতাম। যখন 19 সালে আমার দ্বিতীয় বইটি বের হলো, তারপরে আসলে ওই বইটি মানে অভাবনীয় সাড়া ফেলে এবং মানে আমি এটা কখনো ভাবিও নি যে এরকম হতে পারে। তো ওই কারণে আসলে প্রফেশনালি লেখালেখিতে আসা, যে আমি যেহেতু এটাতে ভালো করছি, আমার সবচেয়ে প্রিয় কাজ, সেটাতে যদি আমি সার্ভাইভ করতে পারি সেটা দিয়ে, তাহলে আমি কেন অন্য কাজ করব, তাহলে আমি এটাকে প্রফেশনালি কেন নেই না। তারপরে আমার প্রফেশনালি লেখালেখিতে আসা। পড়াশোনা কিসেতে? আমি পড়াশোনা করেছি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। তো কমিউনিকেশনটা ছিলই আসলে। হ্যাঁ, মানে রিলেটেড, কিন্তু আমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনেও কিন্তু আমরা লিখেছি। ওখানে কিন্তু একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা কোর্সই ছিল। হ্যাঁ, লেখালেখি তো আমি আগে থেকেই করতাম এবং এই জন্যই ওই কোর্সে আমি ভালোই করেছিলাম। মানে লেখালেখির সাথে খুবই জড়িত আসলে মাস কমিউনিকেশনটা। তারপরে চাকরি কোথায় করতেন? আমি আসলে জার্নালিজমে পড়লেও জার্নালিজমে আমার কাজ করা হয় নাই। আমি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট কোম্পানি। ক্যারিয়ার। হ্যাঁ, ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। তারপর আপনি 18 থেকে একদম প্রফেশনালি লেখা শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ। তো তারপরের যে ইয়াটা ধরেন একজন লেডি হিসেবে সংসার, তারপরে নিজের ক্যারিয়ার, লেখালেখি, এই যে প্যাশন থেকে তো ওইটাকে ক্যারিয়ারে নিলেন, এই যে একটা ট্রানজিশন, এইটা কিভাবে হলো? আমার আসলে তখনও সংসার শুরু হয়নি যখন আমি মানে প্রফেশনাল লেখালেখিতে আসি, কিন্তু তখন খুব ইজি ছিল ব্যাপারটা। এরপরে একটু টাফ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় কি এগুলোকে আমি ওই বাধা হিসেবে ভাবি না। আমি ভাবি এগুলো আমার কাজের একটা অংশ। আমি যদি চাকরি করতাম তাহলে তো আমাকে করতে হতো। তো ওইভাবে আসলে ম্যানেজ হয়ে যায়। আর আমার ফ্যামিলি খুবই সাপোর্টিং, যে কারণে আমার প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। কে আছেন ফ্যামিলিতে? আমার হাজবেন্ড, এখন আমার একটা ছেলেও আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, দেবর আছে। তো ভাই বোন? না, আমার 2 ভাই বড়। লেখালেখিটা তো বিয়ের আগেই শুরু হয়েছিল। হ্যাঁ, ওখানে একটা মজার ঘটনা আছে। আমার প্রথম বই বের হওয়ার পরে আমার ফ্যামিলিতে সবাই জানতে পারে যে আমি লিখছি। হ্যাঁ, আমি লেখালেখি করছি এবং একটা বইও বের হয়ে গেছে। তার আগে পর্যন্ত জানাইনি। আসলে না, আমি তো জানি না কি হবে। এটা একদমই আমার একটা গোপন শখের মতো ছিল। আমি যে লেখালেখি করতাম, এই যে ছোটোবেলা থেকে, এটা আমার বাসায় কেউ কখনো টেরই পায়নি। হ্যাঁ, আমি খুব ছোটোবেলায় যখন লিখতাম ওই ডায়েরিতে লিখতাম, তো আর সবাই ভাবতো আমি তো পড়াশোনা করছি।
আমি পড়াশোনায় ফাঁকিবাজ ছিলাম না, এই কারণে হয়তো বা ওইভাবে তখন বুঝতে পারেনি কেউ। তো যাই হোক, ওই বই বের হওয়ার আগ পর্যন্ত আমি লিখতাম, কিন্তু ঠিকই সোশ্যাল মিডিয়ায় আমার লেখাগুলো শেয়ার করতাম, সো নিয়মিতই লিখতাম। 2015 থেকে 18 পর্যন্ত পুরো লিখেছি, কিন্তু আমার বাসায় কেউ জানতো না। জানতে পেরেছে 18 সালে যখন আমার প্রথম বই বের হয় তখন। বাট তখন তারা আসলে খুবই খুশি ছিল। আমি আগে জানাইনি একটা ভয় থেকে, যে আমি কিছু করতে পারি না পারি তার তো ঠিক নেই, তাই না? আর আমি আসলে সত্যি আমার কখনো ভাবনাতেও ছিল না যে আমি বই বের করব, রাইটার হব, এরকম কিছু আসলে ছিল না, শখ থেকেই লিখতাম। এই যে লেখালেখি, মানে হয় না মানুষের লাইফে যে মানে কেউ না কেউ, কোনো না কোনো মানুষ একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে, এরকম কেউ আছে কি? হ্যাঁ, ইন্সপিরেশনটা আসলে আমার প্রিয় লেখকেরা। আমি যখন ছোটবেলা থেকে বই পড়ি, ওই কল্পনার জগতের কথা যে আপনাকে আমি একটু আগে বললাম, সেটা কিন্তু ওই বই পড়া থেকেই এসেছে। আমি যখন একদম ছোট, এই 13-14 বছর, তখন থেকে আমি বই পড়ি। আর লেখা বেশি আকৃষ্ট করতো? আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, ওনার বই দিয়ে আমার পড়া শুরু, এবং তারপর তো সবার বই পড়েছি। আমি সামাজিক জনরা পড়তে পছন্দ করি, তো ওইভাবেই পড়েছি, কিন্তু অন্যগুলো পড়েছি। এখন আমি সবচেয়ে পছন্দ করি থ্রিলার, যেটা আমি লিখি না। হ্যাঁ, থ্রিলার জনরা আমি পড়তে পছন্দ করি, কিন্তু এখনো পর্যন্ত লিখিনি। তো কিন্তু প্রিয় লেখকের কথা বললে সবার আগে হুমায়ুন আহমেদের নামটাই আসে, কারণ এটা শুধু মানে উনি শুধু প্রিয় লেখক না, উনি অবসেশন, আমি এটা সবসময়ই বলি। এবং আমি যখন রাইটিং ব্লকে থাকি, তখন আমি ওনার লেখা পড়লে ব্লক কেটে যায়, এরকম আর কি, অনেক বেশি প্রভাবিত। তবে আমার লেখায় ওই প্রভাবটা নাই, আমার মধ্যে ওই প্রভাবটা আছে। সো আমরা ধরে নিতে পারি যে অ্যাটলিস্ট আমরা যারা মানে 90 বা তার পরবর্তী দশকের পাঠক, তারা আসলে তো আমরা হুমায়ুন আহমেদের বই দিয়ে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি পড়ার এবং লেখা। আমরা কিন্তু দেশ বিদেশের অনেক লেখকের বই পড়ছি, কিন্তু এবং ক্লাসিকও পড়ছি, কিন্তু আমাদেরকে প্রভাবিত করে অবশ্যই সমসাময়িক কেউ। আমি যখন লিখি তখন কিন্তু হুমায়ুন আহমেদ বেঁচে ছিলেন, ওনার কথাও আমি মুগ্ধ হয়ে শুনতাম, ওনার লেখা তো আমি মানে অলমোস্ট সবই পড়েছি। তো ওইটা খুব বেশি প্রভাব ফেলতো, মনে হতো যে আমার দেশেরই কেউ, আমার খুব কাছের কেউ, আমার খুব আপন কেউ। এই যে আপনি বললেন যে হুমায়ুন আহমেদ আপনার ইন্সপিরেশন, তারপরে আপনি নিজে এগিয়ে গেলেন, এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কিছু আছে কি, বা এরকম কোনো ক্যারেক্টার যেটা সবসময় আপনাকে তাড়িত করে যে আমি এরকম হতে চাই, আমি এরকম লিখতে চাই? এই যে বললেন যে থ্রিলার আপনি পড়েন, নিশ্চয়ই আপনার একটা ইচ্ছা আছে যে আপনি পরবর্তীতে হয়তো থ্রিলার লিখবেন। তো এরকম কোনো কিছু ঘটনা বা কোনো ক্যারেক্টার, কোনো ইন্সপিরেশন আছে কি? আমার ইন্সপিরেশন আসলে বললাম তো, আমার প্রিয় লেখকেরা ইন্সপিরেশন, তারপর আমার পাঠকেরা। মানে আমার কিন্তু বই বের করার আগেই একটা পাঠক তৈরি হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই পাঠকেরা, আমার বই বের করা কিন্তু পাঠকদের অনুরোধে, পাঠকরাই বলতো, আমার মাথায় প্রথমে বই বের করার চিন্তা আসেনি। কারণ আমি ভাবি যে আমি অতি তুচ্ছ মানুষ, আমি লেখক হব, বই বের করবো, এরকম কোনো চিন্তা কখনো মাথায়, মানে ওই স্পর্ধাও আসেনি, এমন ব্যাপার ছিল। তো আমার পাঠকরা অনেক রিকোয়েস্ট করতো, তো ওদের কথা চিন্তা করে আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা যেহেতু ভাবছে তাহলে বোধহয় করতেও পারি। তো ওইভাবে বই বের করা। আর আপনি যেটা বললেন যে থ্রিলারের ব্যাপারটা, ওরকম নির্দিষ্ট কোনো ক্যারেক্টার নেই, কিন্তু আমি থ্রিলার লিখতে চাই। আমার মানে সব থ্রিলারের কিন্তু একটাই কি বলে এটাকে, স্ট্রাকচার মানে হয়ে গেছে আসলে, ওইভাবেই পাঠকেরাও পড়তেই পছন্দ করে। আমি থ্রিলার লিখতে চাই, আমি যে ধরনের লেখা লিখি, সামাজিক উপন্যাস, সেটার মধ্যেই থ্রিলার, মানে সামাজিক থ্রিলার হবে এরকম কিছু, মানে থ্রিলার ব্যাপারটা ওইটার মধ্যেই আমি আনতে চাই, মানে আমার নিজস্ব স্টাইলেই লিখতে চাই। কবে লিখতে পারবো জানি না, আমার গল্প রেডি করা আছে, তো আস্তে আস্তে হয়তো যাব। আপনি বললেন যে রিসেন্টলি আপনার একটা বেবি হয়েছে, তো এই যে একটা বেবি আপনার আছে, তারপর তো সংসার আছে, এর পাশাপাশি এই যে লেখালেখিটা, এটা কোনো অবস্টেকল ফেস করেন কি? এখন একটু সমস্যা হচ্ছে, যেমন বেবি হওয়ার পর, আমার বেবির বয়স 5 মাস, 6 মাসে পড়েছে। এই মানে আমি যতটুকু লিখি এই সময়টাতে, আমি বছরের শেষেই মেইনলি লিখি, কারণ দেখা যায় সারা বছর বিভিন্ন কারণে ব্যস্ততা থাকে, বা লিখলেও অল্প অল্প করে লেখা হয়, মূল লেখাটা বছর শেষেই হয়। তো এখন একটু সমস্যা হচ্ছে, ছোট বাচ্চাকে অনেক বেশি টাইম দিতে হচ্ছে, কিন্তু আরও 1 মাস আছে, আমার মনে হয় পারবো। ওই
ম্যানেজ করছি আর কি। তো ও সবাই তো হেল্প করে, হ্যাঁ ফ্যামিলি সবাই হেল্প করে, সবাই অনেক সাপোর্টিং। এখন আমি আসলে এটা চাই না যে বেবি হয়েছে বলে আমি কাজ বন্ধ করে রাখবো, এজন্য আমি চাই না একটা, অনেকেই বলেছে দরকার নেই এবছর বাদ রাখো, তা আমি আসলে এটা চাই না। ও বড় হয়ে এটা না জানুক যে ওর মা ও হয়েছে সে বছর লিখতে পারেনি, এরকম আমি আসলে চাই না। আমি চাই যে ওকে নিয়েই আমি লিখবো, আমি ওকে নিয়েই লিখেছি যতটুকু লিখেছি, এবং বাকিটা আশা করছি পারবো শেষ করতে। 1 মাস আছে তো বইমেলার, পারবো ইনশাল্লাহ। যে এই যে লেখালেখির সময় একটা ছোট্ট বেবি নিয়ে মানে কোনো ধরনের অবস্টেকেলের মুখোমুখি হন কিনা? আমার আসলে একটু সমস্যা তো হবেই ছোট বাচ্চা নিয়ে, বাচ্চাদেরকে যেহেতু অনেক টাইম দিতে হয়। তবে আমার ফ্যামিলি খুব সাপোর্ট করে আমাকে, আমার মা আছে আমার সাথেই। আমার মা না থাকলে আমি কিভাবে বাচ্চা নিয়ে কীভাবে দিন পার করতাম আমি জানি না। যদিও আমার ফ্যামিলির সবাই সাপোর্টিভ আমার লেখালেখির ব্যাপারে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, আমার বাবা বেঁচে নেই, তবে উনি মানে আমার প্রথম বইটা বের হয়েছে তখন এটা জেনে গেছে যে আমি লিখছি, ভালো করছি, খুশি ছিল। এবং আমার হাজব্যান্ড খুব সাপোর্টিং, তো যে কারণে আমি ম্যানেজ করতে পারছি। আমার মা তো ননস্টপ আমার সাথে আমার বাচ্চাটাকে নিয়ে আছে, আমিও যেরকম না ঘুমিয়ে থাকি আমার মাও না ঘুমিয়ে থাকে ওর জন্য। এবং আমার মা আমার অনেক বড় সাপোর্ট, ছোটবেলা থেকে কিন্তু আমার মা বই পড়তো, সেই থেকে আমার বই পড়া, ইন্সপিরেশনটা মার কাছ থেকে। হ্যাঁ ওই একভাবে এটা বলা যায়। যদিও আম্মু জানতো না আমি লিখি, কিন্তু ওই যে আমা বই আনতো পড়তে, ওই বই আমি পড়তাম। তারপর দেখা যেত যে প্রথম একদম ছোটবেলায় বই পড়া শুরু করি, তখন আমি লুকিয়ে পড়তাম। তারপরে যখন আম্মু দেখে যে আমি বই পড়ি, আমার কখনো বাধা দেয়নি। অনেক আছে না, অনেক মা বাবারা বই পড়াটা পছন্দ করে, গল্পের বই পড়াটা আসলে, যে অনেকে নিজে পড়লেও বাচ্চাকে পড়তে দিতে চায় না, পড়াশোনায় ক্ষতি হবে এসব ভেবে। আমার মা ওইভাবে কখনো বাধা দেয়নি, আমি আমার মন মতো বই পড়েছি আর কি, ইচ্ছা মতো। এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে লেখালেখি, হ্যাঁ প্রথমে জানতে চাই যে যেই লেখালেখিটা তো শুরু করলেন, এখন চলছে, মানে জাস্ট আর সামনে কি প্ল্যান, মানে কত দূর যেতে চান, কি করতে চান? ওই যে আপনাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে লেখালেখি নিয়ে আমার একদম কোনো প্ল্যান ছিল না, সেরকম এখন অনেক প্ল্যান। হ্যাঁ, তো এখন আমি লেখালেখি নিয়েই থাকতে চাই। মানে এমন মানুষ কিন্তু খুব কম যারা মানে এটা সৌভাগ্যবান বলবো আমি, যে খুব কম মানুষই আছে যে নিজের পছন্দের কাজটা করতে পারে। তো যেহেতু নিজের পছন্দের কাজটা করতে পারছি, আমি এটাতেই থাকতে চাই। এবং আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে, এখন যেমন আমি সামাজিক রোমান্টিক জনরায় লিখছি, একটু অন্য জনরায় কিছু লিখবো। সেটা থ্রিলার হতে পারে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হতে পারে, বাচ্চাদের বই হতে পারে। মানে এগুলো আমার প্ল্যান আছে অলরেডি, এর জন্য আমি এগুলো বলছি, এগুলোর গল্প রেডি। এরপরে আরও কি মাথায় আসবে সেটা তো এখন বলতে পারছি না, তবে নিশ্চয়ই কিছু আসবে আরও। তো আমি আসলে সব জনরায় যেতে চাই, লিখতে চাই, এবং যতদিন বেঁচে আছি লিখতে চাই। এই যে লেখালেখি করছেন, এই আমাদের দেশে, আমাদের কালচারে একজন রাইটার হিসেবে মানে আপনার কি মনে হয় কোথাও কোনো ঘাটতি রয়ে গেছে, বা এই ঘাটতিটা পূরণ হওয়া দরকার? আসলে লেখালেখি করতে আসলে সেটা শুরুটা কিন্তু খুব টাফ। মানে লেখালেখি টাফ না, মানে বই বের করার ব্যাপারটা একটু টাফ। কারণ হচ্ছে ওইভাবে নতুনদের সুযোগ আসলে ওরকম নেই। আর মেয়েদের তো আর অনেক সমস্যা আছে। হ্যাঁ, একটু ভালো উন্নতি করলেও সেখানে মানুষ একটু বাজে কথা বলতে সুবিধা পায়, আবার খারাপ করলেও সেখানে বলার সুযোগ পায়, মানে একটু কঠিন। হ্যাঁ, মানে কি আমি আপনাকে বলি, যখন ওই রকম বাধা না, বাধাগুলো এমন আসে যে কেউ একটা খারাপ কথা বলে দিল, হ্যাঁ, তখন না মনটা খারাপ হয়ে যায় অনেকের, যে এভাবে বলছে, আমি তো আসলে এটা করিনি, তাহলে আমাকে এভাবে বলছে, এরকম অনেক আছে। তো এই সেক্টরেও আছে, সব সেক্টরে যেমন থাকে এই সেক্টরেও আছে। তখন একটু মনটা খারাপ হয়ে যায়, অনেকে পিছিয়ে যায়। আমি এমন অনেককে দেখেছি যারা খুব ভালো লিখতে শুরু করেছে, মাঝপথে থেমে গেছে। তো আমার মনে হয় কি, যে এই শুরুর দিকে, আমি জানি না এটা সম্ভব কিনা, শুরুর দিকে যদি সবাই একটু সাপোর্ট দিত। এই সবাই বলতে আমি প্রকাশক, পাঠক আসলে
পাঠক আসলে তৈরি হয়েই যায়। আমি প্রকাশকদের কথাই বলবো এবং যারা প্রচার করে তাদের কথাও বলবো এবং এই সব মিলেই মানে এই ইন্ডাস্ট্রিতে যারা জড়িত, মানে বই ইন্ডাস্ট্রিতে যারা জড়িত সবাই যদি আরেকটু সহযোগিতার চেয়ে বেশি সহানুভূতি বলবো আমি। সহযোগিতা আসলে ওইভাবে দরকার হয়, সহানুভূতিটা দরকার হয়। হ্যাঁ, কারণ কথাই মানুষ দেখা যায়, আমি যা দেখেছি আমার ছোট অভিজ্ঞতাতে, যে মানে ভেঙে পড়ে অনেকেই। এই যে আপনি বললেন যে প্রকাশক, এখন কিন্তু মানে পাবলিশার একটা বড় ভূমিকা পালন করে ডেফিনেটলি, কিন্তু এখন তো প্রিন্টেড বইয়ের পাশাপাশি কিন্তু অনলাইনে বই পাবলিশ করা যাচ্ছে। এখন অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে বই পাবলিশ হচ্ছে এবং খুব ভালোভাবেই কিন্তু সেটা পাঠক পড়ছে। আমি নিজেও একজন পাঠক, যদিও আমি প্রিন্টেড বই পড়তে ভীষণ ভালোবাসি, বইয়ের গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। তো সেই ক্ষেত্রে তারপরেও আমার কিন্তু মনে হয় যে এটা অনেক ইজি যে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য, পাঠকের কাছে পৌঁছানোর জন্য অনলাইন প্ল্যাটফর্ম অনেক ইজি। এইখানে কি আপনি মনে করেন যে এই অনলাইন প্ল্যাটফর্ম আসলে এগিয়ে আসার জন্য আমাদের এই অবস্টাকেলটা কিছুটা হলেও সরে যাবে? হতে পারে সেটা, তবে আমি এখনো অনেক বেশি পার্থক্য দেখি যে ওই ইবুক যাদের বের হচ্ছে তাদেরও বই বের করতে গিয়ে সমস্যা হচ্ছে। মানে ইবুক থেকেও সমস্যা হচ্ছে? না, ইবুকের কথা বলছি না, মানে ইবুকে ধরেন ইবুকে বই বের করলো অনেকবার, তারপর যখন প্রিন্টেড বই বের করতে গেল তখনও দেখা যায় যে অনেক প্রকাশক মানে এই রিস্কটা নিতে চায় না, কারণ ইবুকে কিন্তু খরচ খুবই কম, আর প্রিন্টেড বইয়ে একটা প্রকাশককে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে একটা বইয়ের পেছনে, এবং এর কারণে হয়তো এই ব্যাপারটা রয়ে যায়। এবং আপনি মনে করছেন যে মানে যদিও অনলাইন প্ল্যাটফর্মটা অনেক দূরে গিয়ে এসছে, এটা থেকে পাঠক তৈরি হচ্ছে, হ্যাঁ, কিন্তু শুধু পাঠক থাকলেই কিন্তু একজন লেখক হয়ে ওঠা সম্ভব হয় না, বই তো আসতে হবে, বই বের করতে হবে। বা আমি বলি যে ইবুক থেকে ওইভাবে পরিচিতও হতে পারে না, কারণ ইবুকের কথা কয়জন জানে? আপনি ম্যাস পিপলের কাছে যান, অনেক অনেক, মানে আমি এটা ফিল করেছি, আমি বিভিন্ন বইমেলায় যেতাম ঢাকার বাইরে, হ্যাঁ, বিভিন্ন জেলাভিত্তিক যে বইমেলাগুলো হতো সেগুলোতে যেতাম, সেখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে মানে ওখানের যে গল্পের বইয়ের দোকান থাকে ওখান থেকে ওরা বই কিনে, মেলা থেকে বই কিনে, এবং তারা আসলে এত কিছুর সাথে পরিচিত না, একদম ম্যাস পেপারের কথা বলছি, এবং এই সংখ্যাটা অনেক। তো এটা আমার মনে হয় যে যদিও ইবুক এখন অনেকেই পড়ছে, অনেক কম না সেটা, কিন্তু ওই রকম একটা পরিচিতি পেতে যে একজন লেখক হয়ে ওঠার জন্য যতটা দরকার, সেটার জন্য আসলে প্রিন্টেড বই দরকার। এই যে আপনি বলছিলেন যে সমালোচক এবং যারা প্রকাশক তাদের যদি কিছুটা সহযোগিতা এবং সহমর্মিতা পাওয়া যেত, তাহলে হয়তোবা আমাদের যারা রাইটার আছেন তারা আরও বেশি সুবিধা পেতেন এবং এগিয়ে আসতেন। অবশ্যই, এটাই আমি বলতে চাচ্ছিলাম। গঠনমূলক সমালোচনা হওয়া অনেক জরুরি, যেটা থেকে মানুষ শিখতে পারবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ না। প্রকাশকদের হচ্ছে নতুনদের একটু সুযোগ দিতে হবে। অনেক প্রকাশক দেয়, অবশ্যই দেয়, আবার অনেকে দেয় না সুযোগটা। তো আসলে কি, যখন একজন নতুন লেখক বই বের করতে চায়, সে কিন্তু এত কিছু জানে না, কে সুযোগ দিবে কে সুযোগ দিবে না, এত কিছু জানে না। আমার কথাই যদি বলি, আমি কিন্তু প্রথম দিকে প্রকাশকই পাচ্ছিলাম না। হ্যাঁ, এখন অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপারটা একটু সহজ হয়েছে প্রকাশকদের খুঁজে পাওয়া, তখন এত একটা ছিল না। মানে 2018-র কথা বলছি, আগের কথা বলি, 17 থেকে আমি চেষ্টা করছিলাম বই বের করা যায় কিনা, তবে ওইবার পারিনি আমি, কারণ ওই যে প্রকাশকদের কাছে গিয়েছিলাম তারা হচ্ছে মানে রিস্ক নিতে চাচ্ছিল না, একদম নতুন লেখক। তো আমার অনলাইনে পাঠক ছিল, তারপরেও রিস্কটা তারা নিতে চাচ্ছিল না। তো এভাবে আসলে তারপর একজন রিস্ক নিয়েছে, তারপরে বই বেরিয়েছে। এটাই বলছিলাম যে অনেকেই সুযোগ দেয়, অনেকে সুযোগ দেয় না। তো আমার হয়তো মনের জন্য অনেক বেশি ছিল, যে কারণে আমি এগিয়ে যেতে পেরেছি। অনেকে কিন্তু বাধা পেয়ে ভেঙে পড়ে, এরকম অনেকে আমি চিনি। আপু, আমরা আজকে যে কথা বলছি, এই কথা বলার আসলে পেছনে আপনি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান সিজন 2 রাইটিং ক্যাটাগরিতে উইনার হয়েছে। এই উইনার হওয়ার পেছনে আপনার একটা বই আসলে কাজ করেছে, সেটা হচ্ছে নায়রি। এই নায়রি বইটা নিয়ে আমরা একটু অল্প করে শুনবো। আচ্ছা, নায়রি বইটা আমার লিখেছে, নায়রি বইয়ের যে ঘটনাটা সেটা আমি ছোটোবেলায় আমার মায়ের মুখে খানিকটা শুনেছিলাম, মানে শুরুর দিকটা। হ্যাঁ, তারপরে ওই যে কল্পনাপ্রবণ আমি বললাম, ওই শোনা গল্পটার সাথে আমার কল্পনা মিশিয়ে
আমি এই উপন্যাসটা তৈরি করি। জাস্ট শুরুর দিকটা আমার শোনা গল্প ছিল, বাকিটা পুরোটা আমার কল্পনা। এবং আমার কাছে এটা আমি জানি না অন্য কোনো বই হলে আমি এটাতে রেজিস্ট্রেশন করতাম কিনা। আমার কাছে মনে হয়েছে এই বইটা যোগ্য পাঠানোর জন্য। আমার খুব স্পেশাল, আমার জন্য এই বইটা খুব স্পেশাল। আমার মনে হয়েছে আমি এটা লিখতেও পেরেছি মন মতো করে। সবসময় হয়ে ওঠে না যে আমি আমার সবটুকু এফোর্ট দিলাম, তারপরও খুঁত লাগে, তারপর স্যাটিসফ্যাকশন অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এটাতে ছিল। তো এটা আমি ওইভাবে যেভাবে চেয়েছি সেভাবেই লিখতে পেরেছি। আর এটা আসলে একটা, যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে একটা গ্রামীণ পটভূমিতে লেখা উপন্যাস, একটা নারীর বেঁচে থাকার গল্প। এটা আমি এভাবেই বলতে চাই এটাকে। হরহামেশাই আমাদের মধ্যে ঘটছে, হয়তো মানে আমরা আশেপাশে এরকম দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে অনেকে এরকম ভাবে এক্সপিরিয়েন্সও করেছি। কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে বইটা আমি নিজেও পড়েছি। থ্যাংক ইউ এরকম একটা বই লেখার জন্য, যে একদম আমাদের লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে থেকে একটা সাধারণ গল্পকে, ঘটনাকে আপনি এত চমৎকার শব্দ শৈলী দিয়ে, চমৎকার গাঁথুনি দিয়ে এত সুন্দর একটা উপন্যাস লিখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বিটিআই এবং ডেইলি স্টার দুজনেই কাজ করে। দীপ্ত টিভিও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে। তো ওই কারণেই আমরা আসলে এই যে একটা প্ল্যাটফর্ম এটা তৈরি করতে চেয়েছি আমাদের দেশের অগ্রগামী নারীদের জন্য। এইখানে এই প্ল্যাটফর্মের উইনার হিসেবে আমি চাইব যে আপনি আমাদের দেশের যারা মেয়েরা এগিয়ে আসছে বা যারা পর্দার আড়ালে কাজ করছে তাদের উদ্দেশ্যে যদি একটা মেসেজ দেন যে তাদেরকে এগিয়ে আসার জন্য। আমি প্রথমেই বিটিআই, ডেইলি স্টার এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আর আমি বলবো যে যারা, আমার মনে হয় যে সবার ভেতরেই কোনো না কোনো গুণ আছে, কোনো না কোনো পটেনশিয়াল আছে, এটাকে কাজে লাগিয়ে সব মেয়েরা যেন উঠে আসে। সবার মধ্যেই একটা যেই পটেনশিয়ালটা আছে সেটাকে কাজে লাগিয়ে, নিজের ভালো লাগার কাজটাকে কাজে লাগিয়ে যাতে উঠে আসে। এবং নিজে পড়াশোনাও করতে হবে, এবং কারো যদি মনে হয় যে না সে পড়াশোনা করার সুযোগ পায়নি কিন্তু অন্য কোনো গুণ তার আছে, সে সেটাকে কাজে লাগাক, সেটাকে কাজে লাগিয়ে উঠে আসুক এবং নিজেকে তৈরি করুক। এবং এই যে ডেইলি স্টার বিটিআই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, এটার মাধ্যমে কিন্তু অনেক মানুষ জানতে পারছে যে এবার আমি আসলাম, আমি সুযোগ পেলাম, আমি এই যে কথা বলছি, অনেক মানুষ জানতে পারলো। আমি চাই এভাবে আরও অনেকেই উঠে আসুক, অনেকেই এই সুযোগটা পাক, যাতে আরও অনেকে তাদেরকে দেখেও ইন্সপিরেশন পায়। তো বিটিআই এবং ডেইলি স্টারকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আবারও কংগ্রাচুলেশন জানিয়ে আমরা আসলে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য ধৈর্য ধরে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন সিজন 2-তে আমরা 12 জন মহিলাকে 12টি ক্যাটাগরিতে রেকগনিশন দিচ্ছি। অলরেডি আমরা 2 জন উইনার পেয়ে গেছি, আর বাকি সব প্রতিযোগিতা চলছে। আপনারা যে যে ক্যাটাগরিতে কাজ করছেন আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন বা আপনাদের কাছের মানুষকে নমিনেট করবেন এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার জন্য। এভাবেই আমাদের দেশের মেয়েরা এগিয়ে আসবে আর আমাদের দেশ এগিয়ে যাবে অনেক দূর। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।